cuts down the ground, charged on it. আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচের আগে ভারত ধরেই নিয়েছে তারা জিতবে, পূর্ণ 2টি পয়েন্ট পাবে এবং বাংলাদেশের দর্শকরা আসলে দুই ভাগে বিভক্ত। কেন বললাম দুই ভাগে বিভক্ত? সেটা হলো এক পক্ষ আসলে কিছু দর্শক মনে করে যে বাংলাদেশ জিতবে, ভারতকে বিন্দুমাত্র ছাড় দেবে না, আর কিছু দর্শক মনে করে যে ভারতের সাথে বাংলাদেশ পারবে না, এটা সত্যি, তারা কল্পনা করতেই চায় না যে বাংলাদেশ জিতবে। তো বাংলাদেশ আর ভারত যখন খেলা হয় তখন বিশেষ করে আইসিসি ইভেন্টগুলোতে কোন একটা অঘটন ঘটানোর জন্যই বসে থাকে। সেটা আপনারা যেমন দেখতে পারেন 2012 সালের এশিয়া কাপ বা 2007 সালের ওয়ার্ল্ড কাপ দেখতে পারেন। যদিও ভারতের বিপক্ষে যারা সেরা পারফরমেন্স করেছে বাংলাদেশে, যেমন সাকিব, তামিম, মাশরাফি, তারা কিন্তু নেই, মাহমুদুল্লাহ এবং মুশফিক আছে। সাকিব আল হাসান সবচেয়ে ভালো পারফর্ম করেছেন ইন্ডিয়ার বিপক্ষে, তার ব্যাটিং এ সবচেয়ে বেশি রান এবং বোলিং এ সবচেয়ে বেশি উইকেট। তবে আরেকজন ক্রিকেটারও অনেক ভালো করেছেন, তার নাম হলো তামিম ইকবাল। তামিম ইকবাল এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই। যদিও এই অ্যানালাইসিস গুলো করার তেমন কোনো প্রয়োজন নাই, কেননা তারা দুজন দলে নাই, সো তাদেরকে আলোচনায় আনারই কোনো দরকার নেই। কিন্তু একটা পয়েন্টে এসে তাদেরকে অবশ্যই আলোচনায় আনতে হয়, কেননা অনেকে তাদের পারফরমেন্স নিয়ে কথা বলে, অনেকে বলে তাদের অবদানটা ভুলে গেছে। আসলে আমি যদি একটু তামিম ইকবালের একটা হিস্টোরিক মোমেন্ট দেখাই, তাহলে দেখুন 2007 সালের ওয়ার্ল্ড কাপে 51 রান করেছিলেন ভারতের বিপক্ষে, তখন তার বয়সটা 17 ছিল, অসাধারণ একটা ইনিংস খেলেছেন। তারপরে 55 রান করেছিলেন তার পরের বছরই এশিয়া কাপে। 2008 সালে তামিম 55 রান করেছিলেন। 2010 সালের এশিয়া কাপে করেছিলেন 22 রান, তারপরে 70 রান করেছিলেন 2011 সালের বিশ্বকাপে। তারপরে 2012 সালে এশিয়া কাপে আবারও 70 রানের এক ক্যামিও ইনিংস খেলেছিলেন তামিম। তারপরে অবশ্য বেশি রান করতে পারেননি, 15 বিশ্বকাপে 25 রানে তিনি আউট হয়ে গিয়েছিলেন। তবে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে তামিম ইকবাল 70 রান করেছিলেন। তার সেই 70 রানের ক্যাটাগরিটা অনেক বেশি। আর সাকিব আল হাসানের কথা তো আগেই বললাম, তিনি ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন এবং সবচেয়ে বেশি উইকেটও পেয়েছেন, এবং তার ফেভারিট দল পাকিস্তান, ইন্ডিয়া, তারপরে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এ ধরনের দলকে যদি আপনারা মনে করেন যে কেনিয়া, কানাডা, জিম্বাবুয়ে, তাহলে আপনাদের মন মানসিকতায় সমস্যা আছে। তারা বড় দলগুলোর বিপক্ষে ভালো খেলেই তারা আসলে বিশ্ব দরবারে পরিচিত হয়েছে। যাই হোক, এই আলোচনাটা বাদ দিলাম এখন আপাতত। কালকে বাংলাদেশ হয়তো জিতবে, নয়তো হারবে, এটা সবাই জানে। কিন্তু বাংলাদেশ যে তীরে এসে তরি ডোবায় ভারতের বিপক্ষে ঐতিহাসিক একটা ম্যাচে জয়ের খুব সম্ভাবনা ছিল, সেখানে মুশফিক এবং মাহমুদুল্লাহ তারা ক্রিজে থেকে বাংলাদেশকে হারিয়েছে। এই মোমেন্ট গুলো আসলে বাংলাদেশের দর্শক চায় না। বাংলাদেশ চায় যে ভালো একটা ফাইট করুক এবং জিতা ম্যাচ যাতে না হারে। কালকে যদি এমন পরিস্থিতি হয় যে খুব ক্লোজ কানেকশন, তখন আমাদের হার্টবিট কিন্তু বেড়ে যাবে বাংলাদেশের দর্শকদের, কেননা ভারতের বিপক্ষে ওই মোমেন্টটা আসলে বাংলাদেশ ধরে রাখতে পারে না। একেবারে জিতা ম্যাচও তখন কিন্তু হেরে দেয়, শুধু ভারতের বিপক্ষেও না, এর আগে অনেক দলের বিপক্ষে এমন হয়েছে। বাংলাদেশের একটা অভ্যাস তীরে এসে তরি ডুবানো। ফিনিশার রোলে যারা থাকবে তাদের প্রতি এই রিকোয়েস্টটা হয়তো আমি পৌঁছতে পারবো না, তাদেরকে খুব ভালো খেলতে হবে। বিশেষ করে রিশাদ যদি দলে খেলে, জাকির আলী যদি দলে খেলে, তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই ভালো খেলতে হবে। আরেকটা পয়েন্ট, এখানে অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে, তাওহিদ হৃদয় এবং জাকির আলী কাকে খেলাবে কালকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অনেকেই বলছে একজনকে বাদ দিতেই হবে। তা আপনারা কি মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে মূল একাদশে আপনারা তাওহিদ হৃদয়কেও চান, আবার জাকির আলীকে চান, নাকি জাকির আলী বাদ তাওহিদ হৃদয় খেলবে, নাকি তাওহিদ হৃদয় বাদ জাকির আলী খেলবে? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।